দর্শক, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি আলোচনায় আসছে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে, এবং রাজনৈতিক সংস্কৃতিতে একে অন্যকে কিভাবে কোন ভাষায় কথা বলবে, একে অপরকে ব্যক্তিগত আক্রমণ এবং খুব বাজে বাজে শব্দ ব্যবহার করা, এই যে কালচার শুরু হয়েছে, এই কালচারটা কবে নাগাদ শুরু হলো সেটা যেমন একটা বিবেচ্য বিষয়, তেমনি এই কালচারই কি বাংলাদেশের রাজনীতিতে চলবে কি না সেটাও একটা বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেত্রী রুমিন ফারহানা, এনসিপির নেতাদের নিয়ে যে ধরনের কথাবার্তা আলোচনা সামনে এসেছে, এবং সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটে যে ধরনের স্লোগান হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়েই এখন সবথেকে বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এইভাবে এত নিচে নেমে গেল কিভাবে। কুরুচিপূর্ণ শব্দচয়ন, কুরুচিপূর্ণ স্লোগান, কুরুচিপূর্ণ আক্রমণ, ব্যক্তি আক্রমণ, এই ব্যাপারগুলো কেন তৈরি হলো? এই ব্যাপারগুলো কি আগে ছিল, নাকি এই ব্যাপারগুলো মহামারী আকারে দেখা যাচ্ছে গত এক বছরে, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে? শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভিযোগ শোনা যাচ্ছে, বিভিন্নজন অভিযোগ করছেন প্রফেসর ইউনূসকে কেন্দ্র করে, যে তিনি পুরো জাতিকে একতায় আনার পরিবর্তে জাতির মধ্যে এক ধরনের হিংসা ছড়িয়ে দিয়েছেন, এবং তার সরকারের বিভিন্ন অংশীজনও এই হিংসার এবং বিদ্বেষের বাণীগুলো ছড়িয়ে দিয়েছে। তাতে করে সমাজে হিংসা, বিদ্বেষ, এই ধরনের ব্যক্তি আক্রমণ এবং কুরুচিপূর্ণ শব্দে ব্যক্তি আক্রমণ ব্যাপারগুলো আমরা দেখছি। সাম্প্রতিক রাজনীতিতে সবথেকে বেশি কুরুচিপূর্ণ ব্যক্তি আক্রমণ কোনগুলো, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি ভাবতে পারি, কোন দিকে যাচ্ছি আমরা, সেগুলোই উল্লেখ করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান রাজনীতিতে কুরুচিপূর্ণ শব্দের প্রয়োগ এবং কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগের মাধ্যমে একে অন্যকে হেনস্থা করা, এই ব্যাপারগুলো আমরা দেখছি। শুধুমাত্র কি রাজনীতিকরা এই কাজ করছেন, নাকি সুশীল সমাজের কেউ কেউ যারা সুশীল দাবি করছে, সাংবাদিক সমাজের কেউ কেউ যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করছে, তাদের মধ্যেও এই ব্যাপারগুলো আমরা দেখছি। সাম্প্রতিক সময়ে আলোচিত ব্যাপারগুলোর মধ্যে যাদের নাম এসেছে তারা বিএনপি নেতা ফজলুর রহমান, যাকে গতকালকে দেখেছি বিএনপি 3 মাসের জন্য তাকে বহিষ্কার করেছে, তার সদস্য পদ স্থগিত করে দিয়েছে। রুমিন ফারহানাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। সাম্প্রতিক সময়ে গোলাম মাওলা রনির নাম এসেছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বিদেশে থাকা একজন সাংবাদিক দাবি করা ইউটিউবার, তিনি আরেকজন, মানে বিদেশে থাকা দুইজন ইউটিউবার যে ধরনের ভাষায় কন্টেন্ট তৈরি করেন, সেই ভাষাগুলো অনেকটা মানে খুবই বাজে ভাষায় কথা বলা সেফুদার মতো হয়ে গেছে। সেফুদা যেমন খুবই বাজে ভাষা প্রয়োগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের মানে জনপ্রিয় হয়েছেন, সেই একই উপায় মানে এই সুশীল সমাজ এবং রাজনীতির মানুষগুলো বেছে নিচ্ছেন কিনা, সেই বিতর্ক আসছে। আমরা দেখেছি কদিন আগে গোলাম মাওলা রনি একজন বিদেশে থাকা সাংবাদিকের মাকে যে নগ্ন ভাষায় আক্রমণ করেছেন, এবং তারপরে সেই ইউটিউবার আবার গোলাম মাওলা রনিকে যে ভাষায় আক্রমণ করেছেন। আর এক ইউটিউবার বিদেশে থাকা, তিনি যে ভাষায় কন্টেন্ট তৈরি করেন, সেই ভাষা প্রয়োগগুলো অনেক বেশি সমালোচনার জন্ম দেয়। আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। রাজাকারের বাচ্চা যেমন বলছেন, তেমনি বেজন্মা এই ব্যাপারগুলো, শব্দগুলো ব্যবহার করছেন। এটা নিয়েও প্রচণ্ড সমালোচনা হচ্ছে যে এই ভাষাগুলো ব্যবহার না করলেই নয় কি না। রাজাকারের বাচ্চা হয়তো ইমোশনের জায়গা থেকে বলছেন, সেটা ঠিক আছে, যে তাদেরকে তিনি মনে করছেন যে পাকিস্তানপন্থী
যাদেরকে মনে করছেন তাদেরকে মানে সাম্প্রতিক সদ্য রাজাকার কিংবা রাজাকারের বাচ্চা বলে মনের খেদ এক ধরনের প্রকাশ করার চেষ্টা করছেন, সেটাকে মোটামুটি গ্রহণযোগ্য ধরে নিলেও তিনি যে বেজন্মা শব্দ ব্যবহার করছেন কিংবা আরও যে শব্দগুলো ব্যবহার করছেন সেই শব্দগুলো রাজনীতিতে কিংবা টক শোয়ে আদতে প্রকাশ্যে ব্যবহার করা উচিত কিনা সেই ব্যাপারে মানে অনেক বেশি তর্ক তৈরি হয়েছে, বিতর্কের জন্ম দিয়েছে। আমরা দেখেছি যে মানে রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলেছেন, ডাকাতের মতো চেহারা বলেছেন। তার বিপরীতে আমরা দেখেছি যে রুমিন ফারহানাকে নিয়ে যখন হাসনাত আবদুল্লাহ লেখালেখি করছেন কিংবা পোস্ট দিচ্ছেন কিংবা মন্তব্য করছেন, তিনি রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলছেন, তখন সেই জায়গায় যে কিংবা রুমিন ফারহানার কোনো পোস্টে গিয়ে হাসনাত আবদুল্লাহর অনুসারী যারা, বৈষম্য বিরোধী আন্দোলনের অনুসারী যারা কিংবা এই আন্দোলনে যারা সক্রিয়, তারা রুমিন ফারহানাকে এক ধরনের সাইবার বুলিংয়ের মুখে ফেলছেন এবং খুবই বাজে আক্রমণাত্মক ভাষায় অ্যাটাক করছেন, যেটা আবার হাসনাত আবদুল্লাহকে দেখলাম যে তিনি গণমাধ্যমকে বলছেন এই ধরনের অ্যাটাকের পক্ষে আমি নই, কিন্তু ক্ষেত্র তো তৈরি করে দিচ্ছেন তারাই। সেই জন্যই বিতর্ক উঠছে যে রাজনীতিতে এই সংস্কৃতিটা কেন হঠাৎ করে চালু হলো। সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লাহর সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী নিয়ে যে কথা, সেটাও কুরুচিপূর্ণ, জঘন্য, এটা বহুভাবে সমালোচিত হয়েছে। তার দলের অনেক নেতাই সমালোচনা করেছেন। অতি সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী সম্পর্কে যে বাজে মন্তব্য করেছেন, সেনাবাহিনীর মাথায় ঘিলু নেই, তারা স্টেট বোঝে না, রাষ্ট্র বোঝে না, ডিজিএফের সদর দপ্তর উড়িয়ে দেয়া, এই যে রাজনৈতিক ভাষাগুলো। আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, তিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট মানে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেটা আমরা যেমন দেখেছি, তেমনি আবার তিনি যখন শুদ্ধ ভাষায়ও কথা বলেন, তখন আমরা মানে একদিন আগেই দেখলাম যে তিনি 54 বছর পরেও কেন 71 নিয়ে, পুরনো মুক্তিযুদ্ধ নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে, কেন মানে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, এই ধরনের অধ্যত্বপূর্ণ কথাও বলেছেন। কুরুচিপূর্ণ কথা যেমন আমরা শুনছি, তেমনি অধ্যত্বপূর্ণ কথাও আমরা শুনছি। আবার যে ফজলুর রহমানকে যারা সমালোচনা করছেন যে তার শব্দ প্রয়োগ ঠিক হয়নি বলে যারা সমালোচনা করছেন, তারা আবার তাদের প্রতিনিধি কেউ ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, টিনের চালে কাউয়া, ফজলুর রহমান, এই যে শব্দগুলো ব্যবহার করা, এটা আবার কোন রুচির মধ্যে পড়ে সেটাও প্রশ্নবোধক চিহ্ন হিসেবে এসেছে। এবং সেটা নিয়ে গোলাম মাওলা রনি আবার, যার সাম্প্রতিক শব্দ ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে, তিনি আবার সেটাকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানেও সেই শব্দগুলো তিনি সরাসরি উচ্চারণ করেছেন। স্ট্যাটাসটা আপনারা দেখে নিন, সেখানে একটা নিউজের স্ক্রিনশট দিয়ে যেখানে লেখা বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেই নিউজটা নিয়ে তিনি যেটা লিখেছেন যে মেয়েটি মানে যে মেয়ের সামনে ওই টিনের চালে কাউয়া ফজলু আমার মানে তার নিজের গোপনাঙ্গের ব্যাপারে যেভাবে লিখেছেন যে বাজে ভাষায়, সেটা একজন নারী লিখতে পারে কিনা, সেই প্রশ্ন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, তখন গোলাম মাওলা রনি সেটাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, গাণিতিক সমাধান খোঁজার চেষ্টা করেছেন। বলেছেন মেয়েটি তার 2 পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করে বসেছিল, আর সেই অ্যাঙ্গেলের সামনে টিনের চালে কাউয়া ফজলু আমার, বুঝেই নিচ্ছেন যে কি লেখাটি পোস্টার শোভা পাচ্ছিল। এই ধরনের মেয়েটি ক্ষণে ক্ষণে চিৎকারে পোস্টারে লেখা শব্দগুলো স্লোগান তুলছিল। মেয়েটির মানে বসার অ্যাঙ্গেল, মেয়েটির গোপনাঙ্গ, এই যে বিষয়গুলো যেভাবে তিনি উপস্থাপন করেছেন, মেয়েটি যা করেছে সেটাকে আবার নতুনভাবে উপস্থাপন করে সেটাকে যেভাবে বর্ণনা করা, সেটাও কুরুচিপূর্ণ, সেটাও অনেকে বলছেন। আবার সম্প্রতি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে, যেখানে দেশের সবথেকে মেধাবী ছাত্ররা লেখাপড়া করেন, তারা টিনের চালে কাউয়া, তারেক জিয়া লাভ লাভ লাভ, টিনের চালে কাউয়া, খালেদা জিয়া লাভ লাভ লাভ, এই যে 1 2 3 4 তারেক জিয়ার মানে ড্যাশ মার,
এই যে ব্যাপারগুলো হচ্ছে, মেধাবীরা যারা নিজেদেরকে মেধাবী দাবি করে, যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের সব থেকে বেশি মেধাবী, তারা যখন এই কর্মকাণ্ডগুলো করে তখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশের সংস্কৃতিটা হঠাৎ করে এতটা নগ্ন, এতটা অশ্লীল হয়ে গেল কিভাবে? শুরু হয়েছিল সেই জুলাই মাসের, মধ্য জুলাইয়ে গত বছরের। আমরা দেখেছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলনে বললেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, তখন থেকে যে এই যে মানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই যে স্লোগান শুরু হলো, ওই স্লোগানের যে ধকল, হ্যাঁ আন্দোলনের সময় হয়তো কিছুটা মানে বৈধতা দেয়া যেতেই পারে যে বাজে ভাষায় যেভাবে স্লোগান দেয়া হয়েছে, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে বিজয়ের পরেও যদি সেই কালচারটা ছাত্রদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, সুশীল সমাজের মধ্যে, সাংবাদিকদের মধ্যে যদি বিরাজ করে, তাহলে সমাজে যে একটা প্রচণ্ড রুচির খরা, রুচির দুর্ভিক্ষ চলছে, সেটা অনায়াসেই বলা যায়। যেটা বেশ অনেক দিন আগেই নাট্যজন মামুনুর রশিদ বলেছিলেন যে রুচির দুর্ভিক্ষ চলছে। যাকে নিয়ে বলেছিলেন সেটা নিয়ে আবার মহা কেলেঙ্কারি, তার মামলা করার হুমকি, এটা বলা ওটা বলা, সব মিলে কিছু সুশীল সমাজ আবার মামুনুর রশিদকে আক্রমণাত্মক ভাষায় নানা ধরনের অ্যাপ্রোচ করা, সেই ব্যাপারগুলোও আমরা দেখেছি। কিন্তু এটাকে অস্বীকার করার কোনো উপায় রয়েছে যে আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এখন সত্যি সত্যি রুচির দুর্ভিক্ষ চলছে এবং রুচির দুর্ভিক্ষের মধ্যে আমরা সবাই নিপতিত হচ্ছি? দর্শক, আপনার কি মনে হয় এই দুর্ভিক্ষ হঠাৎ করে কেন গত এক বছরে বেড়ে গেল? এর পেছনে কারণ কি? এর থেকে বাঁচারই বা উপায় কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।